মৃতের জামাকাপড় পরলে কি হয়, আর একটি পরিত্যক্ত কবরস্থান যেখানে রাতের পর রাত কবরের মাটি নিজে থেকে সরে যায় আর সকালে দেখা যায় কবরের ভেতরে কেউ শুয়েছিল জীবিত। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 182-তে আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, সেই আসর যেখানে আলো নিভে যায়, শহরের কোলাহল একটু একটু করে থেমে যায়, আর শুরু হয় এমন সব ঘটনার বিবরণ যা শুনলে আপনার বুকের গভীরে একটা ঠান্ডা স্রোত নেমে যাবে, গলার কাছে কিছু একটা আটকে যাবে, আর ঘরের কোণে যদি একটুও অন্ধকার থাকে সেদিকে তাকাতে সাহস পাবেন না। আজকের রাতটা একটু আলাদা। আজকের দুটি ঘটনা এমন দুটি জায়গার যেখানে মানুষ নিজের পায়ে হেঁটে গিয়েছিল আর ফিরে এসেছিল ঠিকই, কিন্তু আর আগের মানুষ ছিল না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 182-র প্রথম ঘটনা, মৃতের পোশাক। গড়চিরলির এক হাটের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইলিয়াস শেখ। ইলিয়াস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা, বয়স তার 32। পেশায় তিনি একটি বেসরকারি পরিবহন সংস্থায় মালামাল সরবরাহের কাজ করেন। ভারতের নানান রাজ্যে যাতায়াত করতে হয় বলে পথে ঘাটে অনেক রকম মানুষের সাথে পরিচয় হয়, অনেক অদ্ভুত জায়গায় যেতে হয়। 2024 সালের শেষের দিকে মহারাষ্ট্রের গড়চিরলি জেলার পাশের একটি ছোট্ট অঞ্চলে একটি মালামাল পৌঁছে দিতে গিয়ে এই ঘটনার সাক্ষী হন তিনি। অসংখ্য ধন্যবাদ ইলিয়াসকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইলিয়াসের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের নভেম্বর মাসের শেষের দিকের কথা। আমাদের কোম্পানি থেকে একটা বড় মালামালের চালান যাচ্ছিল মহারাষ্ট্রের গড়চিরলি জেলার কাছাকাছি একটি ছোট্ট শহরে। রাস্তা ধরে যেতে গেলে ছত্তিশগড়ের একটু ভেতর দিয়ে ঘুরে আসতে হয়, না হলে সরাসরি পথে সময় বেশি লাগে। কিন্তু সেদিন সরাসরি পথেই যাচ্ছিলাম কারণ ডেলিভারির সময়সীমা ছিল। আমার সাথে আরও একজন ছিল, আমাদের হেল্পার ভাস্কর রাও, বয়স 50-এর কাছাকাছি, মহারাষ্ট্রের মানুষ, এলাকার ভাষা জানে, রাস্তা চেনে। সে না থাকলে ওই এলাকায় একা আমার পক্ষে যাওয়া সম্ভব হতো না। মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে বিকেল হয়ে গেল। ভাস্কর বলল একটু সামনে একটা হাট বসে বিকেলে, সেখানে চা জলখাবার পাওয়া যাবে। আমার পেট খালি ছিল, রাজি হয়ে গেলাম। হাটটা একটা ছোট মাঠের মতো জায়গায়, চারদিকে গাছপালা, মাঝখানে কয়েকটা দোকান। সাপ্তাহিক হাট, মঙ্গলবার বসে, ভাস্কর বলল। সবজি, ফল, কাপড় চোপড়, গৃহস্থালির জিনিসপত্র, নানান ধরনের দোকান। চা খেতে খেতে হাটটা একটু দেখছিলাম। একটু দূরে একটা কাপড়ের দোকান, মানে একটা ছোট্ট চাটাই বিছানো, তার উপরে কাপড় সাজানো, পুরুষদের জামা, শার্ট, প্যান্ট, সেকেন্ড হ্যান্ড। এটা এই ধরনের গ্রামীণ হাটে খুব সাধারণ ব্যাপার, পুরনো জামা কাপড় বিক্রি হয়। কিন্তু দোকানটার একটু ভিন্নতা ছিল। দোকানদার একজন বয়স্ক মহিলা, বয়স 70-এর বেশি হবে, ঝুঁকে বসে আছেন। মাথায় পেঁচানো কাপড়, মুখে বলি রেখা। সামনে সাজানো কাপড়গুলো দেখলে মনে হয় একটু পুরনো কিন্তু পরিষ্কার। ভাস্কর হঠাৎ সেই দোকানের দিকে তাকিয়ে একটু থমকে গেল। আমি জিজ্ঞেস করলাম কি হলো। ভাস্কর নিচু গলায় বলল, ওই দোকান থেকে কিছু কিনবেন না। আমি বললাম কেন? ভাস্কর একটু চুপ করে রইল, তারপর বলল পরে বলবো, আগে এখান থেকে চলুন। কিন্তু আমার মনে কৌতূহল জেগে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা ওই দোকানে। ভাস্কর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওই বুড়ি লাশের কাপড় বেচে। আমি প্রথমে ভুল শুনেছে, বললাম কি বললে? ভাস্কর বলল লাশের কাপড়, মানে যারা মারা গেছে তাদের পরনের জামা কাপড়। এলাকায় কারো মৃত্যু হলে মৃতের কাপড় ওই বুড়ি কিনে নেয় কম দামে, পরিবারের লোক অভাবের কারণে বিক্রি করে, আর ওই বুড়ি সেগুলো এখানে বিক্রি করে। আমি একটু চমকে গেলাম, বললাম কিন্তু কেউ জানে না? ভাস্কর বলল সবাই জানে, কিন্তু দাম কম থাকে বলে অনেকে কিনেও, বিশেষত যারা বাইরে থেকে আসে তারা জানে না। আমি দোকানটার দিকে তাকালাম। একটা তরুণ ছেলে, বয়স 20-এর কম হবে না, সেই দোকান থেকে একটা নীল রঙের শার্ট কিনছে।
বুড়ি মহিলা হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন। ভাস্কর বলল, ওই ছেলেটা স্থানীয় না, কোথাও থেকে এসেছে। আমি কিছু বললাম না, কিন্তু মনে হলো কাছে গিয়ে ছেলেটাকে বলি, কিন্তু কি বলবো যে ওটা মৃতের কাপড়? প্রমাণ কি আমার কাছে? ভাস্কর আমার হাত ধরে টানল, বলল, চলুন দাদা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক না। আমরা চলে আসছিলাম, কিন্তু হাটের বাইরে আসতে আসতে হঠাৎ দেখলাম সেই ছেলেটাও বেরোচ্ছে। নীল শার্টটা একটা ব্যাগে ভরেছে, চোখ মিলল আমার সাথে। আমি থামলাম। ছেলেটার নাম পরে জানলাম মনোজ কুমার। কথা বলেই জানলাম নাগপুর থেকে এসেছে এখানে মামার বাড়িতে বেড়াতে। হাটের এসেছিল ঘুরতে। ওই শার্টটা কিনেছে কারণ দাম মাত্র 50 টাকা, আর দেখতেও ভালো। আমি কিছু বললাম না, ভাস্করও না। আমরা ট্রাকে উঠে চলে এলাম। পথে আমি ভাস্করকে জিজ্ঞেস করলাম, ওই দোকানের ব্যাপারটা কিভাবে জানলে? ভাস্কর বলল, এই এলাকায় আমার আত্মীয় আছে, তারা বলেছে। ওই বুড়িকে সবাই চেনে, বছর 15 ধরে ওই কাজ করছে। আমি বললাম, কিন্তু মৃতের কাপড় পরলে কি হয়? এটা তো শুধু কাপড়। ভাস্কর বলল, আপনি শহরের মানুষ, এসব বিশ্বাস করেন না, কিন্তু এখানে মানুষ বলে যে মৃতের কাপড় পরে সে কাপড় পরনের রাত থেকেই টের পায়। মৃত মানুষটার কিছু একটা থেকে যায় কাপড়ে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসি এলো না। সেদিন রাতে আমি একটা লজে উঠলাম। পরের দিন সকালে ফেরার কথা। রাতে খেয়ে শুয়ে পড়লাম। রাত কতটা ছিল মনে নেই। হঠাৎ ঘুম ভাঙল। প্রথমে মনে হলো বাইরে কোনো শব্দ হয়েছে। লজটা ছোট্ট, পাতলা দেওয়াল, বাইরের শব্দ আসে, কিন্তু শব্দটা বাইরে নয়, ঘরের ভেতরেই কোথাও। একটা ঘষ্টানোর মতো শব্দ, মেঝেতে কেউ কিছু টেনে নিয়ে যাচ্ছে এরকম। কিন্তু ঘরে আমি ছাড়া কেউ নেই। আমি উঠে বসলাম, মোবাইলে টর্চ জ্বাললাম। ঘরে কিছু নেই, সব স্বাভাবিক, কিন্তু মেঝেতে একটা জিনিস দেখলাম। আমার জুতোর পাশে একটা ছোট্ট কালো পোকা নয়, একটা পাতলা সুতো। না, সুতো না, একটা চুল, লম্বা কালো চুল। আমি টর্চের আলোয় তাকালাম। চুলটা ঘরের দরজার দিক থেকে আমার বিছানার দিকে এসেছে, যেন কেউ এই পথে হেঁটে গেছে, কিন্তু আমি ছাড়া কেউ নেই। আমি আবার শুয়ে পড়লাম। মনকে বললাম, কোনো পোকা বা বাতাসে উড়ে এসেছে। ঘুম এলো না। পরের দিন ভোরে বেরোবার সময় ভাস্করের সাথে দেখা হলো। সে আমার মুখ দেখে বলল, ঘুম হয়নি? আমি বললাম, একটু কম। ভাস্কর বলল, ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তো, কাছ থেকে দেখেছিলেন? ওই বুড়ি দেখলে মনে রাখে। আমি বললাম, মানে? ভাস্কর বলল, কিছু না, চলুন। আমরা ট্রাক নিয়ে বেরোলাম। পথে একটা ছোট্ট বাজারে থামলাম চা খেতে। চা খাচ্ছি, হঠাৎ দেখলাম পাশের একটা চায়ের দোকানে সেই মনোজ বসে আছে। কাল হাটে যাকে দেখেছিলাম, সে একা বসে আছে, হাতে চায়ের কাপ, কিন্তু চায়ে চুমুক দিচ্ছে না, শুধু বসে আছে। আমি কাছে গেলাম, বললাম, মনোজ ভাই, কাল হাটে দেখেছিলাম। ছেলেটা তাকালো, চোখে একটা অদ্ভুত ভাব, ঘুম ঘুম, কিন্তু ভেতরে একটা ভয়। বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছেন? চেহারা ভালো দেখাচ্ছে না। মনোজ বলল, রাতে ঘুম হয়নি। আমি বললাম, কেন? মনোজ একটু চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, কাল যে শার্ট কিনেছিলাম ওটা পরেছিলাম। আমি অপেক্ষা করলাম। রাতে শুয়েছিলাম মামার বাড়িতে, ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝরাতে একটা অনুভূতিতে ঘুম ভাঙল। মনে হলো শার্টটা নিজে থেকে নড়ছে। আমি বললাম, মানে? মনোজ বলল, মানে আমি শার্ট গায়ে দিয়ে শুয়েছিলাম, হঠাৎ অনুভব করলাম কাঁধের কাছে টানছে, যেন কেউ আমার শার্ট ধরে টানছে, কিন্তু আমি একা ঘরে। মনোজ থামল, তারপর বলল, ঘুম চোখে ভাবলাম স্বপ্ন, কিন্তু চোখ খুলে দেখলাম সত্যিই টানছে, শার্টের কলারটা। আমি লাফিয়ে উঠলাম, শার্ট খুলে ফেললাম। আমি একটু ঢোক গিলে বললাম, তারপর? মনোজ বলল, শার্টটা মেঝেতে পড়ে গেল। আমি আলো জ্বাললাম, কিছু দেখলাম না, কিন্তু শার্টের কলারের কাছে একটা জিনিস দেখলাম। কি? একটা দাগ, হাতের আঙুলের মতো দাগ। শার্টের কাপড়ে চাপ পড়েছে, যেন কেউ ধরেছিল। আমি চুপ করে গেলাম। মনোজ বলল, শার্টটা আমি ফেলে দিয়েছি, কিন্তু সকালে উঠে মামাকে বললাম। মামা জিজ্ঞেস করলেন কোথায় কিনেছি। বললাম, হাটে। মামা জিজ্ঞেস করলেন কোন দোকান থেকে। আমি বর্ণনা দিলাম, বুড়ি মহিলা, চাটাই বিছানো। মামা চুপ করে গেলেন। মামা কি বললেন? মনোজ বলল, মামা বললেন,
ওই বুড়ির দোকান থেকে কিনেছিস? ওই দোকান থেকে কিছু কেনা নিষেধ। আমি বললাম, কেন? মামা বললেন, ওই বুড়ি লাশের কাপড় বেচে। আমি ভাস্করের দিকে তাকালাম। ভাস্কর চুপ করে চায়ে চুমুক দিচ্ছে। মনোজ বলল, তারপর মামা একজনকে ডেকে আনলেন, গ্রামের একজন বয়স্ক মানুষ। তিনি এসে আমার গায়ে কিছু বললেন, কিছু পড়লেন, তারপর বললেন যে এখন ঠিক আছি, কিন্তু ওই শার্টটা যদি না ফেলতাম, আরেকটা রাত পড়তাম, তাহলে কি হতো বলতে পারতেন না। কি হতো? মনোজ বলল, যে মানুষটার কাপড় ছিল সে যদি স্বাভাবিকভাবে না মরে থাকে, হঠাৎ মৃত্যু, দুর্ঘটনা বা অস্বাভাবিক কিছু, তাহলে সেই মৃত্যুর সময়কার যন্ত্রণা ওই কাপড়ে থাকে, আর সেটা পড়লে সেই যন্ত্রণা নতুন পরনেওয়ালার কাছে আসার চেষ্টা করে। এরপর মনোজ আর কথা বলল না, সে চলে গেল। আমরাও রওনা হলাম। পথে ভাস্কর বলল, এবার বিশ্বাস হলো? আমি বললাম, ওই বুড়ির দোকানে কেউ কিছু করে না কেন? পুলিশ? ভাস্কর বলল, পুলিশ কি করবে? মৃতের কাপড় বেচা কি অপরাধ? কোনো আইন নেই, আর এলাকার মানুষ জানে, বাইরের মানুষ জানে না, তারাই কেনে। আমি আর কিছু বললাম না, কিন্তু সেই রাতের কথা আমি এখনো ভাবি। ওই বুড়ি মহিলার মুখটা, কিভাবে চুপ করে বসেছিলেন পুরনো কাপড়গুলো সামনে সাজিয়ে। বাইরে থেকে সাধারণ একটা দোকান, কিন্তু প্রতিটা কাপড়ে কোনো না কোনো মৃত মানুষের স্পর্শ আছে। মনোজের শার্টে হাতের দাগটার কথা ভাবলে এখনো গা শিরশির করে। কার দাগ ছিল সেটা? যে মানুষটার শার্ট ছিল সে কি এখনো খুঁজছে তার কাপড়? এরপর থেকে আমি কোনো সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিছু কিনি না। যে কাপড়ের ইতিহাস জানি না সেটা গায়ে দিই না, কারণ কাপড় শুধু কাপড় নয়, কখনো কখনো তার ভেতরে থাকে এমন কিছু যা আপনি দেখতে পাবেন না, কিন্তু সে আপনাকে দেখছে প্রতি রাতে। ইলিয়াস শেষে বলেছিলেন, ভাই, আমি নিজে সেই কাপড় কিনিনি, কিন্তু যে কিনেছিল মনোজের মুখটা দেখেছিলাম সকালে। সেই মুখটা ভোলার না, ঘুমহীন, ভয় পাওয়া একটা মুখ, কিন্তু তার চেয়ে বেশি তার চোখে একটা অনুভূতি ছিল যা আমি বলতে পারবো না, যেন সে কিছু দেখেছে যা সে বলতে পারছে না। আর ওই বুড়ি কি জানে কি করছেন? অবশ্যই জানেন, কিন্তু থামছেন না, কারণ ব্যবসা চলছে। প্রতি মঙ্গলবার হাট বসে, প্রতি মঙ্গলবার সেই চাটাই বিছানো হয়, প্রতি মঙ্গলবার নতুন কাউকে না কাউকে সেই কাপড় গায়ে দেওয়ানো হয়। আর যে কাপড়গুলো আছে সেই দোকানে, তাদের পুরনো মালিকরা কোথায়? হয়তো কোনো কবরে, হয়তো কোনো চিতায় পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তাদের কিছু একটা রয়ে গেছে সেই কাপড়ে, আর সেটা নতুন একজনকে খুঁজছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মৃতের পোশাক কি সত্যিই কিছু বহন করে? আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু মনে রাখবেন, যে কাপড়ের ইতিহাস জানেন না সেটা পরার আগে একটু ভাবুন। আর এটা মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের একটি ভিন্ন অঞ্চলে, লাদাখের প্রান্তে, কার্গিলের কাছাকাছি একটি ছোট্ট গ্রামে, যেখানে একটি পরিত্যক্ত কবরস্থান আজও দাঁড়িয়ে আছে। যে কবরস্থানে কবরের মাটি নিজে থেকে সরে যায়, আর সকালে দেখা যায় কেউ শুয়েছিল ভেতরে। দ্বিতীয় ঘটনা, পরিত্যক্ত কবরস্থানের ভয়ঙ্কর সত্য ঘটনা, কার্গিল সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাসরিন বেগম। নাসরিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, বয়স তার 40। পেশায় তিনি একটি বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থায় কাজ করেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ক্যাম্প পরিচালনার কাজে নানা রাজ্যে যেতে হয়। 2024 সালের গ্রীষ্মে কার্গিলের কাছাকাছি একটি ছোট্ট গ্রামে একটি স্বাস্থ্য ক্যাম্পের কাজে গিয়েছিলেন। সেখানে থাকার সময় এই ঘটনার সাক্ষী হন। অসংখ্য ধন্যবাদ নাসরিনকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি নাসরিনের ভাষায় বলছি। 2024 সালের জুন মাসের মাঝামাঝি সময়ের কথা।
আমাদের সংস্থা থেকে একটি দল কার্গিলের কাছাকাছি একটি প্রত্যন্ত গ্রামে 3 দিনের স্বাস্থ্য ক্যাম্পের জন্য গিয়েছিল। গ্রামটা কার্গিল শহর থেকে প্রায় 25 কিলোমিটার ভেতরে, পাহাড়ের মাঝে ছোট্ট একটা উপত্যকায়। মাত্র কয়েকশো মানুষ থাকে, বেশিরভাগ কৃষিকাজ আর পশুপালনের উপর নির্ভরশীল। আমাদের দলে মোট 5 জন ছিল, আমি ছাড়া বাকি 4 জন পুরুষ, একজন ডাক্তার, 2 জন নার্স, একজন গাড়ির চালক। আমি দলের কোঅর্ডিনেটর। গ্রামে পৌঁছে আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ের বড় ঘরে থাকার ব্যবস্থা করলাম। স্থানীয় প্রধান, একজন বয়স্ক ব্যক্তি, নাম মোহাম্মদ হুসেন, তিনি আমাদের স্বাগত জানালেন। খুব আন্তরিক মানুষ। প্রথম দিন ক্যাম্পের কাজ ভালোই চলল। অনেক গ্রামবাসী এলেন, ডাক্তার সাহেব রোগী দেখলেন, ওষুধ দিলেন। সেদিন সন্ধ্যায় প্রথম দিনের কাজ শেষে মোহাম্মদ হুসেন সাহেব আমাদের গ্রামটা একটু দেখিয়ে আনতে নিয়ে গেলেন। ছোট্ট গ্রাম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ের ঢালে বাড়িগুলো সাজানো, ছোট্ট মসজিদ, একটা স্কুল, একটা ছোট্ট বাজার। গ্রামের একটু বাইরে পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে একটা জায়গা, একটু আলাদা, গাছপালা বেশি, একটু ঘন। দেওয়ালের মতো কিছু আছে, কিন্তু ভাঙাচোরা। আমি জিজ্ঞেস করলাম, ওটা কি? মোহাম্মদ হুসেন একটু থামলেন, তারপর বললেন, পুরনো কবরস্থান। আমি বললাম, পুরনো মানে? তিনি বললেন, 100 বছরের বেশি পুরনো। এই গ্রামে এখন নতুন কবরস্থান আছে অন্যদিকে। এই পুরনোটা অনেক আগে বন্ধ হয়ে গেছে। আমি বললাম, কেন বন্ধ হলো? মোহাম্মদ হুসেন একটু চুপ করে রইলেন, তারপর বললেন, এদিকে আসা ঠিক না সন্ধ্যের পরে, চলুন ফিরে যাই। আমি বুঝলাম উনি বিষয়টা এড়িয়ে গেলেন। সেই রাতে আমি আমাদের দলের ড্রাইভার আরিফকে জিজ্ঞেস করলাম। আরিফ কাশ্মীরের মানুষ, এই অঞ্চলের সাথে পরিচিত। বললাম, ওই পুরনো কবরস্থানের ব্যাপারটা কি? আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপা, ওই কবরস্থানের কথা এখানে কেউ বেশি বলতে চায় না। আমি বললাম, কেন? আরিফ বলল, ওই কবরস্থানের কবরগুলো রাতে নিজে থেকে খোলে। আমি বললাম, মানে সকালে গেলে দেখা যায় কবরের মাটি সরে আছে, কবর খোলা, কিন্তু ভেতরে কিছু নেই। মানে কবরে যে মানুষটাকে সমাহিত করা হয়েছিল সে নেই, কঙ্কালও নেই, কবর খালি। আমি একটু অবাক হলাম, বললাম, কঙ্কাল গেল কোথায়? আরিফ বলল, এটাই তো কেউ জানে না। ওই কবরস্থান বহু পুরনো, তাই হয়তো অনেক কবর এমনিতেই খালি, কিন্তু সমস্যা হলো মাটি সরানো। কবরের ওপর মাটি থাকে, সেই মাটি রাতের বেলায় সরে যায়, সকালে দেখা যায় কবর খোলা। আমি বললাম, কেউ করে কি, শেয়াল বা এরকম কোনো জানোয়ার? আরিফ বলল, সেটা এলাকার মানুষ আগেই ভেবেছিল, কিন্তু না, কারণ একবার রাতে দেখা গিয়েছিল। আমি অপেক্ষা করলাম। বছর 10 আগের কথা। গ্রামের 2 ছেলে, তখন বয়স 15-16, তারা দাবি করল যে ওই কবরস্থানে রাতে কোনো জানোয়ার আসে কিনা দেখবে। রাতে গেল, কিন্তু সকালে তাদের একজন ফিরে আসতে পারল না। আমি বললাম, মানে একজন ফিরে এলো, অন্যজন পাওয়া গেল না। পরের দিন সকালে সারা গ্রাম খুঁজল, পাহাড়ে, নদীর ধারে, কোথাও নেই। শেষে কবরস্থানে খুঁজতে এলো। থামল আরিফ, পাওয়া গেল? হ্যাঁ, কবরস্থানে একটা পুরনো কবরের মধ্যে পাওয়া গেল। কবর খোলা, ভেতরে সে শুয়ে আছে। মরে গিয়েছিল? আরিফ বলল, না, বেঁচে ছিল, কিন্তু জ্ঞান ছিল না। তুলে আনা হলো, ডাক্তার দেখানো হলো কার্গিলে। শরীরে কোনো আঘাত নেই, রক্ত নেই, কিন্তু জ্ঞান আসছে না। দিনের পর দিন, সপ্তাহ পেরিয়ে গেল। তারপর একদিন জ্ঞান এলো, কিন্তু সে কথা বলতে পারল না। মানে বলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আর সে নিজেকে চিনতে পারল না, নিজের নাম বললে বুঝল না, পরিবারকে চিনল না। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, এখন সে কোথায়? আরিফ বলল, বছর 3 আগে মারা গেছে। মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে চেনেনি, কাউকে চেনেনি। তবে একটা কাজ করত। কি কাজ? পূর্ব দিকের দেওয়ালের দিকে তাকিয়ে থাকত, ঘন্টার পর ঘন্টা। পূর্ব দিকেই ওই পুরনো কবরস্থান। সেই রাতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে ক্যাম্পের কাজ চলল, কিন্তু আমার মাথায় ঘুরছিল ওই কবরস্থানের কথা। সাংবাদিক না হলেও কোঅর্ডিনেটর হিসেবে রেকর্ড রাখার অভ্যেস আছে, প্রতিটা জায়গার তথ্য, প্রতিটা ঘটনা। আমি মনস্থির করলাম একবার দিনের আলোয় ওই কবরস্থানে যাব। দুপুরে একটু বিরতির সময় আরিফকে বললাম। আরিফ প্রথমে রাজি হলো না, তারপর রাজি হলো এই শর্তে যে সন্ধ্যের আগেই ফিরে আসব। দুজনে গেলাম। ওই পুরনো কবরস্থান, ভাঙা দেওয়াল, ভেতরে ঢুকতেই একটা গন্ধ, পুরনো মাটির গন্ধ, ভেজা পাথরের গন্ধ। কবরগুলো অনেক পুরনো,
কোনোটার পাথরের চিহ্ন ভেঙে গেছে, কোনোটায় আরবিতে লেখা মুছে গেছে। গুণে দেখা গেল মোট 22টা কবর, বেশিরভাগ মাটি চাপা, কিন্তু 3টে কবরের মাটি সরানো, কবর খোলা। আমি কাছে গেলাম প্রথম খোলা কবরটায়, ভেতরে খালি, কঙ্কাল নেই, কিছু নেই, শুধু মাটির গর্ত। দ্বিতীয় খোলা কবরটাতেও একই, খালি। তৃতীয় খোলা কবরটার কাছে গেলাম। এই কবরটা একটু আলাদা, খোলা, কিন্তু কবরের কিনারে একটা দাগ। আমি ঝুঁকে দেখলাম, হাতের আঙুলের দাগ, মাটিতে, যেন কেউ কবরের ভেতর থেকে কিনারা ধরে উঠে আসার চেষ্টা করেছে। আরিফ পেছন থেকে বলল, আপা আসুন। আমি সরে আসলাম। ফেরার পথে আরিফ বলল, দাগগুলো দেখেছেন? আমি বললাম, হ্যাঁ। প্রতিবার থাকে, যখনই কবর খোলা পাওয়া যায় ওই দাগগুলো থাকে, যেন কেউ ওঠার চেষ্টা করে। কে ওঠার চেষ্টা করে? আরিফ বলল, মানুষ বলে যাদের কবর দেওয়া হয়েছে তারা। আমি কিছু বললাম না। সেই রাতে, তৃতীয় রাত, আমাদের শেষ রাত, আমার ঘুম ভাঙল। রাত আনুমানিক 2টো। স্কুলের ঘরে আমরা সবাই মেঝেতে শুয়ে আছি, বাইরে নিস্তব্ধ। পাহাড়ের উপত্যকায় রাত মানে একেবারে শুনশান। আমার ঘুম ভাঙার কারণ কি প্রথমে বুঝলাম না, তারপর বুঝলাম বাইরে একটা শব্দ, মাটি সরানোর শব্দ, যেন কেউ কোদাল দিয়ে মাটি কাটছে থেমে থেমে। আমি উঠে বসলাম। পাশে আরিফ ঘুমাচ্ছে। শব্দটা বাইরে থেকে আসছে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, পুরনো কবরস্থানের দিক থেকে। আমি আরিফকে ডাকলাম। আরিফ উঠল, শব্দটা শুনল। আরিফের মুখে একটা ভাব এলো, সেই ভাব আমি আগে কখনো তার মুখে দেখিনি। ভয় না ঠিক, কিন্তু একটা গাম্ভীর্য। সে বলল, শুনছেন? আমি বললাম, হ্যাঁ। ওদিকে যাবেন না। কিন্তু আপা, ওদিকে যাবেন না। আমি বসে রইলাম। শব্দটা আরও 15-20 মিনিট চলল, তারপর থামল। সকালে উঠে আমি মোহাম্মদ হুসেন সাহেবকে ডাকলাম। বললাম, রাতে শব্দ পেলাম। তিনি আমার দিকে তাকালেন, বললেন, জানি। কি হয় রাতে? মোহাম্মদ হুসেন একটু সময় নিলেন, তারপর বললেন, বসুন। আমরা বসলাম। তিনি বললেন, এই কবরস্থান অনেক পুরনো। একসময় এই গ্রামে একটা মহামারী হয়েছিল, আমার দাদার দাদার আমলে। অনেক মানুষ মারা গিয়েছিল, হঠাৎ মৃত্যু। অনেকে তো মরেছে না জেনেই, মানে মৃত্যুর কোনো প্রস্তুতি ছিল না। সেই মৃতদেরই এখানে সমাহিত করা হয়েছিল। তারপর থেকেই এই ঘটনা শুরু হয়েছে। প্রতিটা অমাবস্যার আগের রাতে মাটি সরে, কবর খোলে, কিন্তু ভেতরে কেউ নেই, কারণ এত পুরনো কবর যে কঙ্কালও নেই। কিন্তু দাগগুলো? তিনি বললেন, দাগগুলো প্রতিবার থাকে। এলাকার বয়স্করা বলেন, যারা প্রস্তুতি ছাড়া মারা গেছে তারা এখনও বের হওয়ার চেষ্টা করে। তারা মনে করে তারা মরেনি, তারা বের হতে চায়। আমি বললাম, আর সেই ছেলেটা যে কবরের ভেতরে পাওয়া গিয়েছিল? মোহাম্মদ হুসেন বললেন, সে ওই কবরস্থানে রাতে গিয়েছিল। ওরা তাকে ধরেছিল। ওরা? যারা বের হওয়ার চেষ্টা করছিল। তারা কাউকে পেলে তাকে কবরে টানে, তার সাথে থাকতে চায়। আমি চুপ করে রইলাম। ছেলেটা বের হতে পেরেছিল, কিন্তু সম্পূর্ণ বের হয়নি। মানে শরীর বের হয়েছিল, কিন্তু কিছু একটা রেখে এসেছিল, তাই সে নিজেকে আর চিনতে পারেনি। আমি অনেকক্ষণ কিছু বলতে পারলাম না। সেদিন বিকেলে আমরা ক্যাম্প গুটিয়ে রওনা হলাম। যাওয়ার আগে মোহাম্মদ হুসেন বললেন, আপনারা সেবার কাজে এসেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহ ভালো রাখুক। কিন্তু একটা কথা, রাতে আপনি শব্দ পেয়েছিলেন, জাননি, এটা ভালো করেছেন। আমি বললাম, যদি যেতাম? তিনি বললেন, তাহলে হয়তো ফিরতেন, হয়তো না। ট্রাকে বসে যখন গ্রাম ছাড়ছিলাম, আমি একবার পূর্ব দিকে তাকালাম। সেই পুরনো কবরস্থান দিনের আলোয় দেখা যাচ্ছে, ভাঙা দেওয়াল, গাছের ডাল ঝুলছে উপরে, একটা সাধারণ পুরনো জায়গার মতো। কিন্তু আমি জানি, রাতে এই জায়গাটা আলাদা। রাতে এখানে কেউ কেউ জেগে ওঠে। তারা বের হওয়ার চেষ্টা করে, মাটি সরিয়ে, কবরের কিনারা ধরে। আর কেউ যদি যায় দেখতে, তাকে ধরে রাখতে চায়। নাসরিন শেষে বলেছিলেন, ভাই, আমি ডাক্তার নই, বিজ্ঞানী নই, কিন্তু স্বাস্থ্যসেবার কাজে অনেক জায়গায় গেছি, অনেক মৃত্যু দেখেছি। মৃত্যুর পরে মানুষের কি হয় এটা আমি জানি না, কিন্তু ওই কবরস্থানে যা দেখলাম, ওই দাগগুলো, এটা আমি ব্যাখ্যা করতে পারি না। মাটিতে হাতের আঙুলের দাগ, কবরের ভেতর থেকে বাইরে আসার দাগ, আর রাতে সেই শব্দ,
মাটি সরানোর শব্দ। আমি প্রতি রাতে শুয়ে একটাই কথা ভাবি, ওই কবরে যারা আছে তারা কি সত্যি জানে না যে তারা মরে গেছে? তারা কি সত্যি ভাবছে যে এখনো বেঁচে আছে? তাহলে তাদের কতটা কষ্ট, বারবার বের হওয়ার চেষ্টা করছে, পারছে না, আবার চেষ্টা করছে। আর সেই ছেলেটার কথা ভাবি যে কবরে গিয়েছিল, যাকে কবর থেকে তুলে আনা হয়েছিল। সে বেঁচে ছিল, কিন্তু আর কিছু চিনত না। তার সেই দৃষ্টি, শূন্য দৃষ্টি, পূর্ব দিকে তাকানো, সেই দৃষ্টিটা আমি আর ভুলতে পারবো না। ওই কবরস্থানের পুরনো মৃতরা তাকে একটু নিয়ে গিয়েছিল, তার শরীর ফিরে এসেছিল, কিন্তু বাকিটা হয়তো এখনও ওই পুরনো কবরে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 182-র দুটি ঘটনা এখানেই শেষ করলাম। গড়চিরলির সেই পুরনো হাটের পুরনো বুড়ির দোকান, যেখানে সাজানো আছে মৃতের পোশাক, প্রতিটা কাপড়ে আটকে আছে কারো শেষ স্পর্শ, কারো শেষ মুহূর্তের যন্ত্রণা। সেই দোকান আজও প্রতি মঙ্গলবার বসে। আর কার্গিলের পাশের সেই পুরনো কবরস্থান, যেখানে প্রতি অমাবস্যার আগের রাতে মাটি সরে, কবর খোলে, আর সকালে মাটিতে থেকে যায় ওঠার চেষ্টার দাগ, সেই কবরস্থান আজও দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদেশে। আজকের এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু মানেই সব শেষ নয়। কখনো কখনো মৃত্যুর পরেও কিছু রয়ে যায়, কাপড়ে, মাটিতে, বাতাসে। আর সেই রয়ে যাওয়া জিনিস কখনো কখনো জীবিতর কাছে আসার চেষ্টা করে। তখন জীবিত যদি সাবধান না হয়, তার কিছু একটা নিয়ে যায়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুরনো হাটে সেকেন্ড হ্যান্ড কাপড় কিনলে জিজ্ঞেস করুন এই কাপড় কোথা থেকে এসেছে। আর পুরনো কবরস্থানের কাছে রাতে যাবেন না, বিশেষত অমাবস্যার রাতে, কারণ সেই রাতে কবর খোলে, আর যারা ভেতরে আছে তারা বের হওয়ার চেষ্টা করে। আপনি কাছে থাকলে আপনাকেও নিতে চাইবে। শুভরাত্রি।